ট্রাম বা কোটা আছে। আপনি তো এখন আর কোনো কিছুতেই বিলং করতেছেন না। না। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা কি? মানে আমি যদি সহজ করে ব্যাপারটা বলি যে ৫ বছর পর আপনি আপনাকে কোথায় দেখতেছেন? মানে আপনি সংসদে ভালো, ভালো কথা বলতেছেন, পয়েন্ট অফ অর্ডার এ দাঁড়াচ্ছেন, আপনি নোটিশ দিচ্ছেন। কিন্তু এটা কোথায়? যাচ্ছেটা কোথায়? এবং এর জন্য কিন্তু আপনাকে বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ৩ বা ৪ লাখ টাকা কারণ আমার বন্ধুরা আমি খুব ভালো করেই জানি। হুম। আপনি যেরকম পরিচিত আ মানে লয়ার তার ফলে আপনার জন্য এটা আরো সহজ। তো এই স্যাক্রিফাইসটা করে আপনি আসলে কি করবেন আসলে আপনার বা কি পাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি খালেদ মহিউদ্দিন ও রুমিন ফারহানার টক শোর। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। রিকোয়েস্ট করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। রুমিন ফারহানা সেই দিন শপথ নেওয়ার সময় কেন বের হয়ে গিয়েছিলেন শপথ চলাকালীন? প্রিয় দর্শক, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রুমিন ফারহানার মুখ থেকে। সম্মানিত দর্শক, আপনারা জানেন বিএনপি থেকে বের হওয়ার পর রুমিন ফারহানা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সংসদ সদস্য হয়েছেন। তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। প্রিয় দর্শক, সে কেন সেদিন সংসদ থেকে শপথ নেওয়ার সময় বের হয়ে গিয়েছিল? খালেদ মহিউদ্দিনের টক শোতে তিনি সম্পূর্ণ কথাগুলা বলেছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বলেছে। তিনি আগামীতে কি করবেন এবং উনার আগামীতে দেশ নিয়ে কিরকম উনার পরিকল্পনা। প্রিয় দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি সেই টকশোর ভিডিওগুলা দেখাচ্ছি। আপনাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলেন আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু শুনে আসি। এখন ১ নাম্বার কাজ, হু, হু। বিশ্বাস করেন আর কিছু না, আমার এলাকার উন্নয়ন। ওকে। আমি এই মানুষগুলোর কাছে দায়বদ্ধ, ওয়াদাবদ্ধ, ঋণী। এই ঋণটা সার্বিক ঋণ। আমার এলাকার মানুষ, একেবারে প্রান্তিক মানুষ খালেদ ভাই। হয়তো হুম, সারা বছর ও হুম, চিকিৎসার জন্য বা আগামী বছরের জমিটা নিবে সেই জন্য ৫০,০০০ টাকা জমাইছিল। হুম, ময়লা পুরানো নোট। হুম, খালেদ ভাই আমার হাতে এসে দিয়ে গেছে। হুম, 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 আপনি হুম, যদি বলেন আবেগ, হুম, এই মানুষগুলাকে আমি আমার হুম, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হুম, আমার সম্মান, হুম, আমার মর্যাদা, হুম, আমাকে যতভাবে অপমান করা হয়েছিল হুম, তার জবাব আমার এলাকার মানুষ হুম, দিয়েছে। হুম, ওদের কাছে আমার ব্যক্তিগত ঋণ আছে। হুম, হুম। এই ঋণটা আমার শোধ করতে হবে। আমি আপনার আবেগটা বুঝতে পারি রুমিন। আপনাকে তো আসলে কয়েকটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে। এটা একটা ডিফারেন্ট মানে কখনো, কখনো আপনার নিজের ছায়ার বিরুদ্ধেও আপনার হ্যাঁ, যুদ্ধ করতে হয়েছে। আপনি জানতেনও না যে কে আসলে আপনার লোক, কে আপনার লোক না। এখানে কে মানে কে ভিতরে বন্ধু কে কে শত্রু বন্ধু কিচ্ছু কে জানি শত্রু না। সেটা না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি এলাকার উন্নয়নের কথা বলতেছেন। একটা এমপির কাজ কি আসলে এলাকার উন্নয়ন করা? মানে না, আমি হ্যাঁ? না খালেদ তাইলে ভাই। তাইলে আপনি ওই পথেই কেন মানে মানে আমাদের পলিটিক্যাল পুরো স্ট্রাকচারটা হুম, রিফর্ম না হওয়া পর্যন্ত হুম, আমার আমার আমি একা একটা সিস্টেমে বাইরে যেতে পারবো না। ওকে। ধরুন, ওরা তো স্বপ্ন দেখেছে যে আমি ওদের জন্য এই রাস্তাটা করব। হুম, এটা আমার কাজ হোক আর না হোক, হুম, প্রচলিত রাজনীতিতে এটাই এমপির কাজ হিসেবে ধরা হুম, হয়েছে। হুম, ল মেকিং, পলিসি মেকিং, হুম, এখানে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিব। হুম, দিয়ে হয়তো আমাকে ডাবল হুম, দৌড়াতে হবে। হুম, ২ দ্বিগুণ হয়তো হুম, দূরত্ব হুম, অতিক্রম করতে হবে। হুম, কিন্তু আমি দুটোই করব। কারণ ওটা আমার রিয়েল কাজ। হুম, আমার পলিসি মেকিং অ্যান্ড ল হুম, মেকিং এ হুম, অবদান রাখা। সেটা যেমন আমি করব। একই সঙ্গে আমার এলাকার মানুষ, এরা হুম, আমার রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন। হুম, এদের জন্য আমার করতে হবে। আমার এলাকায় এত প্রান্তিক মানুষ আছে খালেদ ভাই, আমাদের দুটো ইউনিয়ন বিশেষ করে পাকশিমুল আর ওরাইলের হুম, গ্রামগুলো, হুম, জয়দরকান্দি, তেলিকান্দি, হুম, ফতেপুর, পরমান্দপুর, ওই দিক হুম। দিয়ে রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউর, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এই এগুলি কি মানুষগুলো হাঁটতে মানে ওদের রাস্তা নাই কোনো। আ ওরা মোটরসাইকেলে চলে। আপনার কাছে কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জেলা, যেই জেলাটাকে আমরা সাধারণত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এটা এটা একটা একটা সম্পদশালী জেলা হিসেবে আমরা জানি। এই জেলাটার মধ্যে মানে এইটা এত পিছিয়ে থাকার কারণ কি? মানে এটা কি যোগাযোগের নাকি ভুল এমপি। আমি ভুলে একদম খোলামেলা বলি। আচ্ছা। বাংলাদেশের জন্মের পর হুম, ৭৩ সালে আমার বাবা নির্বাচন করেন, হুম, জেতেন। হুম, বেসরকারিভাবে জয়ী হুম, হওয়ার পর পরে তাকে পরাজিত করা হুম, হয়। তারপরে এটা উকিল আব্দুল সাত্তারের হাতে হুম, এই হুম, হুম, কনস্টিটিউয়েন্সিটা চলে যায়। এবং উনি সরকারে ছিলেন ৩ দফা। হুম, হুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিলেন, বেগম মন্ত্রীও খালেদা জিয়ার ছিলেন, সময় ছিলেন। প্রতিমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রীও সবই ছিলেন। ছিলেন। কোনো কাজ উনি করেন নাই। আচ্ছা। আমি একদম মানে খোলামেলায় বলি, দুঃখ হুম, লাগে বলতে, হুম, করেন নাই। হুম, তারপরে চলে গেল জোটের হাতে, ফজলুল হুম, হক আমিনী হুম, সাহেবের হাতে, হুম, হুম, করেন নাই। তারপরে গেল জিয়াউল হক মৃধা, সেটাও হুম, জোট। হুম, মানে আওয়ামী লীগ এবং বিএনপির হুম। নিজস্ব প্রতীকের প্রার্থী ছিল একমাত্র উকিল আব্দুল সাত্তার। উকিল আব্দুল সাত্তার। উনি শেষ বয়সে গিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে আরো মারাই গেলেন। হুম, তো এই হলো আমার এলাকার মানুষের হুম। ভাগ্যের অবস্থা। আ
কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের যে জাল সেটার মধ্যেও এই জায়গায় আসে কখনো নাই পড়ে না। আসে নাই কারণ 15-17 বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল এবং আমরা সবসময় মনে করতো যে এরা তো আমাদেরকে ভোট দেয় না, হুম, এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা, হুম, এদেরকে এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি তো দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে, হ্যাঁ, আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে। রাজশাহী, রাজশাহী, হুম, আল্লাহ দেখার মতো খালেদ ভাই। হুম, আর সেখানে যখন আমি আমার এই গরিব এলাকাটাতে আসি, হুম। আমার এত কষ্ট লাগে এই মানুষগুলোর জন্য। কিন্তু মানে এই এলাকাটা কিন্তু অনেক উন্নত হওয়ার কথা, থাকার কথা। কারণ মানে কুমিল্লা বোর্ড হিসাবে মানে অনেক কিছুর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমরা শুনতে পাচ্ছি মানে কোনো একটা পাখি এসে আমাদের বলে যাচ্ছে যে আপনাকে আপনাকে ডেপুটি স্পিকার করা হবে, আপনাকে কোনো একটা মন্ত্রী হওয়ার অফার দেওয়া হতে পারে। বিএনপি নানাভাবে চায় যেটা আপনি আসলে একটু বলতেছিলেন যে ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক। এগুলি কি আপনি পাইতে শুরু করছেন, বিবেচনা করতে শুরু করছেন? এগুলো আপনি কিভাবে ভাবতেছেন আমি আসলে? কিছুই পাই নাই। আচ্ছা, বাহ! ইলেকশনের আগে পেয়েছি, আচ্ছা। ইলেকশনের পরে আর আমি ইলেকশনের আগে, জানি ইলেকশনের না। পরে। আচ্ছা, যদি আমি এরকম বলি যে আপনি যেহেতু স্বতন্ত্র, আপনার জন্য কিন্তু জামায়াত এনসিপি জোটের জায়গাও উন্মুক্ত। তো আ যেহেতু এইবার এসে এটা আবার খুব বেশি শুনতেছি যে এটা আদর্শের জোট না, এটা হচ্ছে একটা নির্বাচনের জোট, একটা মোর্চা। সেই ক্ষেত্রে কি আপনি ওইটা বিবেচনা করবেন যে মানে জামাত ইসলামী এনসিপি জোট সেটাও আপনি না। আপনি বিবেচনা করতে রাজি না। আপনার রাজনীতিটা যদি বলি যে আপনার রাজনীতিটা কি ধরনের রাজনীতি হবে? মানে আপনি কি সবকিছু মানে আপনি কি বিএনপি রাজনীতিটা করবেন? যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন টেলিভিশনে আপনি বলতে চেয়েছেন যে আপনি বিএনপি রাজনীতির স্কুলের একজন আ মানে আমি বলব যে একজন সাংঘাতিক রকমের সুন্দর করে বলা আলোচকও বটে। জাতীয়তাবাদ থেকে শুরু করে মানে সব মানুষের, সব দলের জন্য একটা বহু দল, বহু মতের যে একটা ধারণা রাজনীতি, বিএনপি যেটা রাষ্ট্রপতি মানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করেছেন, সেইরকম আপনার রাজনীতিটা কি হবে আসলে? আপনি কি আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপি রাজনীতি করবেন, সমাজতন্ত্রের রাজনীতি করবেন, নাকি জামাত ইসলামের রাজনীতি বা ধর্মের রাজনীতি করবেন? মানে এটা কি রুমিন আপনি ঠিক করছেন? ফারহানার রাজনীতি করব। সেইটা কিরকম? সেটা কি আপনি ভাবছেন? হ্যাঁ, ভেবেছি। আচ্ছা। জাতীয়তাবাদ তো ডেফিনিটলি হুম, এটা তো আমার পরিচয়। হুম, হুম, এবং আমার কাছে সবার আগে বাংলাদেশ কিন্তু সবার জন্য বাংলাদেশটা খুব জরুরি। হুম, আমাদের এখন সবার জন্য একটা বাংলাদেশ করতে হুম, হবে। হুম, আমরা গত 17 বছর প্রচুর হুম, বিদ্বেষ এবং বিভেদের রাজনীতি দেখেছি। ডিভাইড অ্যান্ড রুল, হুম, ডিভাইড অ্যান্ড রুল। হুম, ডিভাইড অন দ্য বেসিস অফ মুক্তিযুদ্ধের চেতনা, হুম, ডিভাইড অন দ্য বেসিস অফ কোন এলাকা। হুম, এত ডিভাইডেশন আর বাংলাদেশ নিতে পারবে না। হুম, খালেদ ভাই। হুম, ছোট দেশ, ঘনবসতি, সবার জন্য বাংলাদেশ খুব জরুরি। এক, দুই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। ওয়েলফেয়ার পলিটিক্স ডিফিকাল্ট বলেই মানুষ কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্সের যে আইডেন্টিটি পলিটিক্সটা বেশি পছন্দ করে, হুম, হুম, বেশি চলে। বিশেষ করে আমাদের মতন দেশে, সাবকন্টিনেন্টে, হ্যাঁ? ধর্মের কার্ড বেশি চলে, জাতীয়তাবাদের কার্ড বেশি চলে। কিন্তু আমার মনে হয় যে ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে কথা বলার খুব জরুরি সময় এটা। এবং আমি ওয়েলফেয়ার পলিটিক্সটা আমি আমার ছোট্ট কনস্টিটুয়েন্সি দিয়ে শুরু করব এবং আমি এই কঠিন পলিটিক্সটাকেই আমি নার্চার করব, নারিশ করব এবং এটাকেই আমি এস্টাবলিশ করার চেষ্টা করব। ওকে। আপনার কাছে কি মনে হয় যে আপনি এইটা করতে গেলে আপনার বড় চ্যালেঞ্জ কোন দিক থেকে আসতে পারে? যেমন আমরা আমরা কিন্তু যদি সাদামাটা ভাষায় বলি যে এই ১৫ মাসে আপনি কিন্তু অনেকভাবে আক্রান্ত হইছেন। সামাজিক মাধ্যমে আক্রান্ত হইছেন, সামনাসামনি আক্রান্ত হইছেন। আপনার আচরণের জন্য, আপনার বকাঝকার জন্য আপনি অনেক গালাগালি দেওয়ার জন্য আপনি আক্রান্ত হইছেন। কিন্তু বেসিক্যালি আপনাকে কিন্তু আক্রমণ করা হইছে। আপনি হুম, আক্রমণ থেকে মুক্ত ছিলেন না। সেই আক্রমণের শিকারটা আপনি আসলে কয়েকটা জিনিসের কারণে এটা হইছেন। এটা কিন্তু একদম হুম, হুম, যে কারণ আপনি নারী, কারণ আপনি হচ্ছেন অনেক বেশি স্বাধীনচেতা, কারণ হচ্ছে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বলেন, কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠী। এইটা আপনি এখন কেমনে অতিক্রম করবেন? বাংলাদেশের মানুষ তো মনে হয় আপনার বিপরীত স্কুলটাই চায়, নাকি? সোশ্যাল মিডিয়া দেখলে আম এরকম মনে হয়। এটা মনে হয়। হ্যাঁ। এটা আমি আরেকটা জায়গায় আমার হুম, আলোচনা করেছি আমি যে, হুম, আমরা না নয়েজি পিপল দেখি চারপাশে। হুম, হুম, কিন্তু ওরা কিন্তু সংখ্যায় কম। হুম, হুম, হ্যাঁ? মেজরিটি কিন্তু আপনি দেখবেন, এই যে আমি বললাম সবার হুম, জন্য বাংলাদেশ, হুম, হুম, সবাইকে নিয়ে বাংলাদেশ, হুম, এটাই কিন্তু মেজরিটি মানুষ পছন্দ করে। হুম, কিন্তু বলে না। হুম, সুযোগ দেন, ব্যালটে কিন্তু বলে দিচ্ছে। হুম, ব্যালটে কিন্তু তারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। হুম, সো মানুষ যারা ফেসবুকে অনেক হইচই করে, হুম, তাদেরকে দেখি বলে আমরা মনে করি তারাই বোধহয় ডমিনেন্ট ফোর্স। হুম, তারাই বোধহয় মেজরিটি। বাট নো, হুম, মেজরিটি পিপল হচ্ছে সাইলেন্ট। হুম। তারা সুযোগ পেলে তাদের মতামতটা চুপে চাপে ভোটে দিয়ে দিবে। কিন্তু অত শোরগোল তারা ফেসবুকে করবে না। আচ্ছা, ফারাটা আপনি আমি জানি না আপনি কতটুকু বলতে পারবেন। আপনি যে ধর্ম, মাথায় কাপড় দেওয়া, আলাদা একটা চেহারা, এটাকে আপনি ভোটের মাঠে কেমনে ডিল করলেন? এবং যেখানে এখানে একজন খুবই বয়স্ক ক্লেরিক ছিলেন এখানে যিনি খুব জনপ্রিয় ওয়াজ করার জন্য, তিনি জনপ্রিয়, তার ব্যয় জনপ্রিয়। মানে উনারা অনেক পারিবারিকভাবেই অনেক জনপ্রিয়। এটাকে আপনি কিভাবে ডিল করলেন? মানুষ আপনাকে জিজ্ঞেস করে নাই? যে, "মা তুমি ভোট চাইতে আসছো কিন্তু তুমি তো আমাদের মতো না।" না, এরকম বলে নাই? একদম না। সিউর বলে নাই? একদম না খালেদ ভাই। এটা কেমনে সম্ভব? মানে ওইখানে তো আমরা শুনছি যে তারা না না, খালেদ না, 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 না না। একদম না খালেদ মানে ভাই। আমাদের একদম বয়স্ক মা খালারাও বলে নাই। কেউ বলে নাই। খালেদ ভাই হ্যাঁ, আমরা না আসলে হ্যাঁ, ফেসবুকের ওয়ার্ল্ডে থাকতে, থাকতে আমরা হ্যাঁ, মনে করি ওটা রিয়াল। হ্যাঁ, না, না খালেদ ভাই, বট আইডির হ্যাঁ, রাজত্ব ফেসবুকে। হুম, আমাদের গ্রামের যে সাধারণ মানুষ, হুম, গরিব মানুষ হুম, যারা, হুম। আ খেটে খাওয়া। খাওয়া মানুষ যারা, ওরা অনেক উদার মনের, হুম, অনেক স্বচ্ছ এবং হুম, অনেক স্পষ্ট ওদের চিন্তা।
ওরা কিন্তু আমাদের মতো এত কনফিউজড না। আমার যে গ্রামের ভাই খুবই মুসল্লি, যার সাদা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, উনি আপনাকে কি করে মানে মানে উনার উনা উনা উনি আপনাকে বা আপনি উনাকে কি করে ডিল করেন বা উনি আপনাকে কি বলল ইলেকশনের সময়? ভালো, একদম খুবই স্বাভাবিকভাবে আমি ওনাকে বলেছি যে, "ভাই এবার ভোটটা আমাকে দিয়েন। হুম, একটু চেষ্টা করি ৫ বছর, না হুম, পারলে আর আসবো না আপনাদের কাছে।" হুম। এবং দিয়েছে তার প্রমাণ তো হ্যাঁ, ৭০,০০০ দেখলাম। ভোট পেয়েছেন আপনি। না, স ১,১৭,১৮,০০০, ১,১৮,০০০ ভোট পেয়েছেন আপনি। ৪৬,০০০ মানে কত ২৪,০০০ ভোটের ব্যবধানে জিতেছেন। ৩৮,০০০। ৩৮,০০০ ভোটের ব্যবধানে জিতেছেন। আমার ১,১৮,০০০ আপনি ভোট পেয়েছেন। কিন্তু এটা একটা কিন্তু আপনি কিন্তু একটা মানে কি বলে যে একটা গবেষণার কারণ বাংলাদেশে যখন আমরা শুনতেছিলাম যে বাংলাদেশ ধীরে, ধীরে আসলে অনেক বেশি মৌলবাদের নিগড়ে, অনেক বেশি ওইটার মধ্যে তো আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে যেটা বর্ণনা আপনি নিজে দিচ্ছেন, সেখানে আপনি এটা ফিল করতেছেন যে এটা মানে আমার মতে যে কোনো একজন ক্লেরিক যে যখন পাকিস্তান আমলে ফাতেমা জিন্নাহ ভোটে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদে। আর ওইদিকে দাঁড়িয়েছিলেন হচ্ছে আইয়ুব খান। তো ওই ক্লেরিক বলছিলেন যে আইয়ুব খানের পুরুষ হওয়া ছাড়া আর কোনো গুণ নাই। আর ফাতেমা জিন্নাহর মেয়ে হওয়া ছাড়া আর কোনো দোষ নাই। আপনি এই দোষ কেমনে কাটাইলেন? মানে একটা মজার ঘটনা বলি। হ্যাঁ, আমি তো টিপ দেই হ্যাঁ, সবসময়। তো হ্যাঁ, এলাকাতেও দেই। হ্যাঁ। তো আমার সাথে একটা ছোট্ট ছেলে থাকে। হুম, ও এসে একদিন সকালবেলা আমার পা চেপে ধরছে। হুম, হুম, আম্মা পা ছাড়বো না। হুম, আমি বলছি, "কি হয়েছে বল? কিছু করছিস তুই?" "না কিছু করি নাই।" "তুই বল না, তুই কি হুম, বল না?" হুম। "আম্মা টিপটা দিয়ে বাইর হইন না।" তারপরে? তো আমি বলছি, "বাবা, আমি এইটাই বাবা। হ্যাঁ, আমাকে এইভাবেই নিতে দে। হ্যাঁ, মানুষ যদি আমাকে নেয় এইভাবেই নিবে। আমার কাজের মধ্যে দিয়ে আমি টিপ দিলাম, কি দিলাম না, এইটা যেন মানুষের মানে হুম, ১ম এ মাথায় না আসে। আমার কাজটা করতে দে তুই। হুম, দেখ মানুষ দিবে। সে তো আর আমার পা ছাড়ে না। হুম, আম্মা আপনি হাইরা হুম, যাবেন, আম্মা আপনি হুম, দিয়েন না, আম্মা আপনি দিয়েন না। কি হলো? হ্যাঁ। মানুষ তো তাকালোও না। মানুষ তার ভালোটা কোথায় বিশ্বাস করতে পারে সেটা সে ঠিকই বুঝলো। আপনার উম, কি মনে হয় যে আমাদের মেয়েরা কি মানে আপনার ফাইটটা তো সবার পক্ষে করা সম্ভব না। কিন্তু আমাদের আসলে এরকম একটা পৃথিবী করতে হবে, এরকম একটা দেশ করতে হবে যে আমাদের মেয়েদের এত কঠিন ফাইট না করতে হয়। আপনি কি এটার ব্যাপারে আশাবাদী? এটা আমার প্রায় শেষ প্রশ্ন। আমি এখনো খুব আশাবাদী না। কেন হ্যাঁ। আশাবাদী না? আপনাকে বলে শেষ করি। জামায়াতে ইসলাম ০% মেয়েকে নমিনেশন দিয়েছে। হুম, জামায়াতে ইসলাম এটা পরিষ্কার বলেছে তারা নেতৃত্ব পর্যায়ে নারী দেখতে চায় না। হুম, এটা হুম, তাদের দলের পলিসি না। হুম, যেই মেয়েরা এটা মেনে নিয়ে জামাত করেছে তাদের ব্যাপারে আমার পূর্ণ শ্রদ্ধা আছে। হুম, কারণ অন্তত এখানে এই ট্রান্সপারেন্সিটা আছে। হুম, যারা যাচ্ছে তারাও জানে যে তারা আমির হুম, হবেন না। হুম, হুম, সেই অ্যাসপিরেশন, আশা, আকাঙ্ক্ষা কোনোটাই তাদের মধ্যে নাই। হুম, কিন্তু আপনি যখন একটা লিবারাল পলিটিক্স এর কথা বলবেন, হুম, আপনি যখন মুখে বলবেন নারী পুরুষ সমান, কিন্তু নমিনেশন দেওয়ার সময় পিতৃকোটা বা স্বামী কোটায় ৩% দিয়ে হুম, থামবেন, সেটা তো একটা মানে সাদা সাদা চোখের মুনাফিকি। এই মুনাফিকি জানলে তো আমার মতো মেয়ে যেতাম না। হুম, 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 এই মুনাফিকিটা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। হুম। আ আ আচ্ছা এই প্রশ্নের একটা লেজও করি আরকি। সেইটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষেত্রে তো আমাদের এই ব্যাপারটা অনেক বড় আশা ছিল। যে আমাদের মেয়েদেরকে আমরা মানে এই এত ফাইট এত কিছু আর করতে হবে না। তারা ২ একটা ভালো কাজও করছে। ফুটবল খেলার আয়োজনটা তারা নির্বিঘ্ন হইতে দিছে। কিন্তু এমন অনেক কিছু করছে বা এলাও করছে যেটা আসলে চিন্তাও করা যায় না। মানে এইটা আমরা এইটা উনি কেমনে এলাও করলেন? ডক্টর ইউনূস বা তার সরকার এটা কেমনে এলাও করল? কিসের জন্য? মানে দেখেন আপনি বিএনপির বা জামায়াতের তো পরে গিয়া ভোট চাওয়ার ব্যাপার আছে। ব্যাপার আছে। ওদের এটা কোন দিকে হাওয়া এটা বোঝার দরকার আছে। ওদের কি হইছিল? উপদেষ্টা তারা ভোট দিতে যাবে না। ওদের কেন এত পপুলিস্ট হইতে হইল? আমরা যত সহজে আজকে বলে ফেলছি ওরা ভোট চাইতে যাবে না। হুম, এটা কি শুরু থেকেই তাদের মাথায় ছিল কিনা? এটা কিন্তু আমরা জানি না। হুম। আমরা জাস্ট অ্যাজিউম করছি যে আমরা মুখে অনেকবার বলছেন, আমরা মুখের কথা বিশ্বাস মুখে করব না। যাই বলুক। আচ্ছা। হুম, মুখে তো আরো অনেক কথাই বলছে। হুম, 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 হ্যাঁ? হুম, হুম, তো ওনাদের ভেতরে কি আসলে আদতে কি ইচ্ছাটা ছিল আমরা হুম, জানি না। কারণ হুম, আমরা ১০ বছর, ৫ বছর চিরজীবন এগুলো শুনেছি। হুম, ২ হচ্ছে গভর্নমেন্টের ভেতরে ফোর্স, কাউন্টার ফোর্স হয়তো থাকে। হুম, আমি তো গভর্নমেন্টের জীবনে ছিলাম না। হুম। আমার সারা জীবনে বিরোধী দলের রাস্তা দিয়ে হ্যাঁ, হাঁটতে হ্যাঁ, হয়। হ্যাঁ, এইবারও এইবারও তাই। এইবারও না। আচ্ছা, তো এখন ফোর্স কাউন্টার ফোর্সে কোন ফোর্সটা ভেতরে গিয়ে জয়লাভ করেছে হুম, আমি জানি না। হুম, ৩ হচ্ছে আমি তো এটা ভাবতেই পারি যে এরকম একটা আনঅফিশিয়াল হুম, একটা শক্তিকে মাঠে রাখতে চেয়েছিল সরকার। হুম। তাদের সুবিধা মতো যখন তখন মাঠে নামানোর যেভাবে জন্য, ইচ্ছা এটা ব্যবহার করা যেভাবে যাচ্ছে। ইচ্ছা ব্যবহার করার জন্য। বেঁচে ফারহানা আমাদের আর কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি একটা মানে আপনাকে একটু ৩০ সেকেন্ড একটু বলতে বলি। সেইটা হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা আপনাকে খুব অনুসরণ করেন। মানে এই তরুণ প্রজন্মের মধ্যে যারা আসলে যাদের বয়স ২০-২২ এর মধ্যে। যারা আপনার মধ্যে থেকে এক ধরনের শক্তির জায়গা থেকে তাদের জন্য আপনি আসলে কি বলবেন? মানে কোনো মানে আপনি যদি বলেন আরকি ৩০-৪০ সেকেন্ড ৫০ সেকেন্ড আপনি তখনই বললেন। যে মানে আমি বাংলাদেশটা নিয়ে কি তারা খুব আশাবাদী আসলে হইতে পারবে? বাংলাদেশটাকে আসলে খুব একটা সুন্দর দেশ হিসেবে থাকবে নাকি তাদের আসলে তাদের জন্য আপনি কি বলবেন? আমি এটাই বলব যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে তার ১ম স্টেপটা তাকেই নিতে হবে। আর কেউ তার জন্য হয়ে পরিবর্তন করে দিবে এটার জন্য যেন সে অপেক্ষা না করে। হুম, তাকে তার নিজের উপর বিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, নিজের কাছে নিজের পরিষ্কার থাকতে হুম, হবে আমি কি চাই এবং এইটুকু অ্যাচিভ করবার জন্য আসলে আমি কতটুকু হুম, ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এই বিষয়গুলো পরিষ্কার থাকতে হবে। আর সততার আসলে এটার আর কোনো অল্টারনেটিভ নাই। হুম। নিজের কাছে এবং অপরের কাছে আপনি সৎ থাকেন এবং নিজের যোগ্যতার উপরে আস্থা রাখেন প্লিজ।
অন্য কোনো শর্টকাটে যাবেন না, কারণ শর্টকাটে হয়তো আপাতত একটা কিছু হচ্ছে, এটা কখনোই আপনাকে একটা সিমেন্টেড ইয়ে দেবে না, প্ল্যাটফর্ম দেবে না। আপনাকে যদি একটা স্থায়ী প্ল্যাটফর্ম করতে হয়, আপনি লম্বা পথটা নেন, কিন্তু পরিশ্রমের পথটা নেন, শর্টকাটে কখনো যাবেন না। আম বেঁচে পাওয়াটা আমরা শেষ করে দিছি। কিন্তু আমি এতক্ষণ যেহেতু আপনার সাথে কথা বলতেছিলাম, আ সেজন্য আমি এদেরকে ছাড়া আর দেখি নাই। আমাদের মানে মন্তব্যগুলো একটু দেখি না। আমরা একটু আপনি যদি একটু অনুমতি দেন, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই, একটু নিশ্চয়ই। তাহলে একটু মন্তব্যগুলো একটু দেখি। নিশ্চয়ই। একটা মন্তব্য অনেকবার দেখতে পাচ্ছি, খালেদ ভাই তারেক রহমানকে প্রশ্ন করতে আপনি যেরকম নতুজানু হয়েছিলেন, তারপরে আপনার সাংবাদিকতার নৈতিকতা কতটুকু থাকে তা জানাবেন। হয়তো সাংবাদিকতা নৈতিকতা থাকে কারণ আমি নতুজানু হই নাই। মানে আপনার কাছে মনে হয়েছে যে সেটা তো আপনি বলতেই পারেন। আরেকটা হচ্ছে যে এরকম কথাই বারবার বলতেছেন। আপনি বিএনপির দেখা দেখি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব আপনি অনেকটা দিয়েছেন। আ এইটা একটা আপনি একটু কথা বলতে পারেন যে সেটা হচ্ছে সরকারের উনি একটা কথা বলেছেন। আমি আসলে এটার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই। উম যে উনি বলতেছেন সবুজ হোসেন খালেদ ভাই আমি একটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে সরকারের তো অনেক ঋণ তাই ২০-২৫ জন একটা টিম করে কিছু টাকা উঠাতে চায় যা ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে সেই টাকা বড় ভূমিকা রাখবে। এই ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি মনে করেন? আরেকটা প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানার কি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটাও আমি আসলে আগে এই কথা আপনি বলেছেন। এ কি ক আ মানে আমি আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে ফ্যামিলি কার্ড বা সোশ্যাল সেফটি নেট হিসাবে বিএনপি একটা কিছু হুম। তো উদ্যোগ নিয়েছে। কেউ বলতে মানে আজকে কোথাও জানি দেখলাম যে ঈদের আগেও কিছু ফ্যামিলি কার্ডের ব্যাপারে এইটা আপনার কাছে এটা প্রজেক্ট হিসেবে বা হিসেবে কতটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ, কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায়। এক হচ্ছে আমাদের অলরেডি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা হুম, ব্যবস্থা চালু আছে। হুম, হুম, এখন এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি ওটাও চলবে কিনা, হুম, হুম, নাকি ফ্যামিলি কার্ড হলে ওটা আর পাবে না? আচ্ছা, এক। দুই হলো ফ্যামিলি থাকলেই ফ্যামিলি কার্ড পাবে, এটা একমাত্র ক্রাইটেরিয়া। তাহলে যেই ভদ্রমহিলা বিধবা নিঃসন্তান, একা থাকেন, বয়স্ক, হুম, হুম। তিনি তার কার্ডটা আসলে কিভাবে কোন ক্রাইটেরিয়াতে পাবেন, এগুলি এই কিছুটা বিষয়টা বড় স্পষ্টতা রয়েছে এবং অস্পষ্টতা এবং রয়েছে। এবং এগুলি একটা নিয়ে বড় হিউজ করে প্রায় ১,০০,০০০ কোটি টাকা। কতগুলো কার্ড দিলে যেন আজকে সিপিডি গতকালকে বলছিল, আমি শুনছিলাম। হুম, মানে হিউজ একটা বার্ডেন আসতেছে হুম, সরকারের উপরে। আমাদের এই অর্থনীতির অবস্থার মধ্যে এটা আমরা নিতে পারবো কিনা? এবং যেহেতু ফ্যামিলি কার্ডের সঙ্গে অর্থনীতি সরাসরি যুক্ত, আজকেই আমি খবরে দেখছিলাম প্রতিটা নিত্য পণ্যের দাম বেশ অনেকখানি বেড়ে গেছে রমজানের ১ম দিনে। আমি জানি সরকার মাত্র গতকাল বা পরশু গভর্নমেন্ট ফর্ম হয়েছে। হুম। এত তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ মানে আসার কোনোভাবেই পর সম্ভব পরে না। এটা রোজা চাওয়া হ্যাঁ, একদম। আসার পরপরই রোজা। কিন্তু আমার মনে হয় যে এখন আমার মনে হয় ওই দিকে সরকারের পুরো ফোকাসটা দেওয়া উচিত। মানুষের কিন্তু আসলেই হাতে মানে অর্থ হুম, নাই। মানুষ বাজারে যাচ্ছে, এবং আমি আজকে বলতে শুনলাম একজনকে যে আমি একটা লেবু কিনে এসেছি। হুম। সো মানুষ কিন্তু ভালো নাই, স্বস্তিতে নাই। কিন্তু আমি একটা রেগুলার জিনিস আসলে একটু বুঝতে চাই যে একজন প্রশ্ন করতেছেন যে আমাকে প্রশ্ন করতেছেন যে আপনারা দুজন স্পষ্টবাদী কিন্তু সরকার সমালোচনা করবেন। সরকারের সমালোচনা তো মানে আমি ক্ষমতাকে প্রশ্নই করতে চাই। ক্ষমতাকে নানা ধরনের ভাবে আমি এটা হয়তো করব। রুমিন তো আরো বেশি করে নিশ্চয়ই করবেন। কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হিসেবে হুম, বলি, হুম, হুম। রমজান মাসে যেভাবে আমাদের ডেইলি ইনটেক আমরা বাড়াই, সেই ক্ষেত্রে প্রোডিউস তো আর ওরকম বাড়ে না। বাজারে যদি এরকম চাহিদার চাপ থাকে, তাহলে তো আপনার লেবু একটাই কেনার কথা, তাই না? মানে এটা আসলে কি মানে ডিমান্ডস এটার সমাধান কি? এটার সমাধান হ্যাঁ, কি? অ্যাবসোলিউটলি ডিমান্ড সাপ্লাই এর একটা ব্যাপার তো হ্যাঁ। ইকোনমিক্সে আসবেই। হু, হু, কিন্তু সেই সাথে আমাদের ঘাটে যেভাবে একটা চাঁদার প্রচলন আছে, হু, হ্যাঁ? হু, হু, আপনি যদি ওটা বন্ধ করতে পারেন, এখানে আবার স্বরাষ্ট্রের দায়িত্ব চলে আসতেছে। ওটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন খালেদ ভাই, হু, হু, তাইলে হয়তো লেবুর দাম ৳২ বাড়তো, হু, হু। ৳২০ না। ওকে। এখন ওই রমজানকে মাথায় রেখে ঈদ সামনে হুম, সবার আবার ওই চাঁদাও দ্বিগুণ দিতে হয়। হুম, হুম, বুঝছেন? হুম। তো সবকিছুর accumulate করে সেটা গিয়ে দাঁড়ায় ভোক্তার কাঁধে। ওকে। সো কোনটাই বিচ্ছিন্ন না। এ আ আরেকটা কথা খুব প্রচলিত, এটা আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করছেন। যে দর্শকের প্রশ্ন নিয়েই বলতেছি, মুগ্ধ বিশ্বাস অনেকে একটা কথা বলতেছেন যে, আগের সরকারে কেউ এমন কাজ করেছে যে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা এই সম্পর্কে কি বলেন? এটা কি আপনি মনে প্রপার করেন আসলে? প্রপার ইনভেস্টিগেশন যদি হয়, হ্যাঁ, হ্যাঁ। যদি সত্যিকারই সেরকম কোনো অনৈতিক দুর্নীতি বা অন্য কোনো হুম, স্খলনের প্রমাণ পাওয়া যায়, কেন নয়? বিচারের ঊর্ধ্বে তো আসলে কেউ না। হুম, কেউ বিচারের ঊর্ধ্বে না। আপনি ধরেন একটা সে ফর এক্সাম্পল, এই গত ১৭ মাসে মদ কয়টা হয়েছে বলেন তো? আমি তো আসলে হিসাব রাখতে আমি আর হিসাব রাখতে হুম, পারি নাই। হুম, 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 হ্যাঁ? হুম। মাজার ভাঙা গুনতে আমি আর এক পর্যায়ে I was lost। অ্যাবসোলিউটলি, হ্যাঁ? অ্যাবসোলিউটলি, আর অ্যাবসোলিউটলি। ৩৬০ দিনে ৩৬৫ টা। এটা মুখস্থ আমার হুম, বলছিলাম বলে হুম, মনে আছে। কিন্তু হুম, ৩৬০ দিন তো না, ৩৬৫ দিন তো না। এটা হুম, তো আরো হুম, ৬ মাস হুম, লিঙ্গার করছে। হুম, আমার কয়টা মাজার ভাঙা হইছে? হুম, আমি জানি না। হুম। এগুলার কি বিচার হবে না? হওয়া উচিত না খালেদ ভাই? আ আ মাজার ভাঙা হইছে মানে কার জানি সম্মান ঠিক রাখার জন্য আপনি কবর থেকে ওহ! লোকটাকে নামায়ে আপনি তাকে পুড়াই দিছেন এবং সেটা আপনি ফেসবুক লাইভ করছেন, সেটার মধ্যে থেকে আপনি আসলে ভিডিও করে বাজারে ছাড়ছেন। কার জানি আপনি সম্মান রক্ষা করছেন। কার কোন মানে কি বলে কোন স্পিরিট রক্ষার জন্য আপনি গিয়ে ২ টা বিল্ডিং এ আগুন লাগাই দিছেন, সেটা ২ টা পত্রিকা। যে আপনি এটা হচ্ছে আপনার জুলাই স্পিরিট। আ আপনি মানে এইগুলি তো আসলে আমি জানি না মানে আ এগুলি যারা করছে, যারা উস্কাইছে এবং তবে আমি মনে করি
এই আপনার মতটা আমি জানতে চাওয়ার আগে আমি একটু মনে করি যে আমি কিন্তু সবসময় মনে করি যে আমার রাইট প্রোটেক্ট করাটা অত একটা বড় ব্যাপার না। এটা যেকোনো প্রাণীর একটা ইনস্টিংক্ট। আমি আমার রাইট প্রোটেক্ট করতে পারি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বিরুদ্ধ মতের পক্ষের রাইট প্রোটেক্ট করার উদ্যোগ নিতেছি ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে একটু গণতান্ত্রিক। এইটা কি বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি কখনো বুঝবে যে আমার প্রতিপক্ষের রাইট আমার প্রোটেক্ট করতে হয়? তাহলে বাংলাদেশ এটা কি কোনোদিন মানুষ বুঝবে? এটা না, আমি এটাকে অন্যভাবে হ্যাঁ। বলি। আমাকে একজন প্রশ্ন করেছিল যে, "আপনি এখন আওয়ামী লীগের ব্যাপারে তো বেশ হ্যাঁ, সফট।" এই হ্যাঁ, আপনি একটু আগে হ্যাঁ, বললেন, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। সফট কেন? আমি একটা কথা বলি, আমার প্রতিপক্ষের হাত থেকে যখন তলোয়ারটা পুড়ে যায়, হুম। তখন তার প্রোটেকশন দেওয়ার নৈতিক দায়িত্ব আমার। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে পারি না। ওটা বীরের কাজ না, ওটা কাপুরুষের কাজ। অ্যাবসলিউটলি। সুতরাং এখন আওয়ামী লীগের সমস্ত অধিকার রক্ষা যদি আমি করতে পারি, আমরা করতে পারি, এই সরকার করতে পারে, সেখানেই ডিফারেন্সটা হবে আপনার সাথে আগের সরকারের। এবং এই যে মাইনরিটির প্রোটেকশন নিয়ে আমি একটু বলতেছিলাম যে দীপু দাসকে হুম। উনাকে পুরাই মাইরা ফেলা হইলো। উনাকে পুরাই মাইরা ফেলা সম্ভব হইলো উনাকে হচ্ছে মানে যেহেতু উনি মুসলমান না কোনো কিছু একটা বইলা ট্যাগ দিয়া। এইটা আপনার কি মনে হয় এটা আমরা বন্ধ হইতে দেখবো? আমরা যে যারা সংখ্যায় কম তাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো? আপনার কি মনে হয় আসলে? আমাদের খুব শক্ত একজন শাসক দরকার। এবং জিয়াউর রহমান সাহেবের মতন একজন শাসক দরকার হুম, হুম। আমাদের, যিনি ব্যক্তিগত হিসাব, লোভ, হুম। লালসা, ক্ষমতা এই সকল কিছুর ঊর্ধ্বে উঠে হুম। দেশটাকে ভালোবেসে দেশটাকে ট্র্যাকে আনার চেষ্টা করবেন, এইটুকুই আমি বলতে পারি। বারবার একটা কথা বলা হয় যে আমাদের আওয়ামী লীগের সময় মানে আগে সরকারের সময় আমরা নামাজ পড়তে পারি নাই, আমাদেরকে এই করা হয়েছে। আমার কাছে তো মানে দু একটা আমি আমি কোনো কিছু নিয়ে তর্ক করতে চাই না। কিন্তু ঘটনা হইতেছে যে আমারে কোনো কিছু করতে দেওয়া হয় নাই। এইজন্য আমি তো আরো বেশি করে এই সময় এসে করতে দিব। এইটা কি আমাদের কোনো ক্যাম্পেইন করার কোনো কিছু বোঝানোর? আপনি তো এবার হাটে মাঠে ঘাটে ঘুরলেন। আপনার কাছে কি মনে হলো? এটা কি মানুষ বোঝে? মানে বাংলাদেশের যে গ্রামগুলির কথা আপনি বললেন, সেই গ্রামের মানুষেরা কি তাদের মানে অন্য ধর্মের ভাইদের বা অন্য বিশ্বাসের মানুষদের প্রোটেক্ট করে? আমি আমার এলাকায় দেখেছি একেবারে সাধারণ মানুষ কিন্তু স্বচ্ছ এবং পরিষ্কার এবং তারা সৎ। হুম। আমার এলাকায় সন্ধ্যা হলেই নিয়মিত ওয়াজ হবে। ওকে। হ্যাঁ? হ্যাঁ। তারপরে ৯টা-১০টা থেকে রাত্র ৩টা পর্যন্ত কীর্তন হবে। হুম। হবে। হ্যাঁ, আওয়াজ করে, হ্যাঁ, আওয়াজ করে। একেবারে আওয়াজ করে। আমার হ্যাঁ। বাসা থেকে তো আমি বল্লাবাড়ির কীর্তন প্রতিদিন শুনি এবং আচ্ছা। আমার খুব ভালোও লাগে। হ্যাঁ। রাত্র ২টা-৩টা পর্যন্ত কীর্তন হবে। আর এই যে আপনার ওই অক্টোবর মাস থেকে শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত হুম। বাউলান হুম। মেলা। বাস, বাস। আচ্ছা। গত বছর মেলা বন্ধ করছিল। হুম। আমি গিয়ে পিটায়া মেলা আবার শুরু করেছি। আহ সো মানে ওখানেও আমাকে চিৎকার করে মানে লাঠি হাতে যেতে হয়েছে। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। ওকে। তো আমি মেলা আমার এখানে কোনোভাবেই বন্ধ হতে দেব না। মেলাও চলবে, ওয়াজও হবে, কীর্তনও হবে। হাফিজুল ইসলাম শাওন উনি বলতেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত আর আমেরিকার নিয়ন্ত্রণে কথাটা আমি যদি মানে এটা নিয়ে আপনার মন্তব্য আমার মন্তব্য আমি করি। যদি খলিলুর রহমান মানে ইন্ডিয়া বা আমেরিকার লোক হয়ে থাকেন, আমি এইটার জবাবদিহি দাবি করি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্ট্রোডিউস করছেন উনারে এবং উনার ছেলে সেটা উনার জানা উচিত ছিল এবং উনার এটা বোঝা উচিত ছিল হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা তারপরে গিয়ে হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা যেটা দরকার মানে আপনি কি মনে করেন? আসলে এই যে এই প্রশ্নটা আমি ইচ্ছা করলে এড়ায় যেতে পারতাম। কিন্তু এটা আসলে একটা প্রশ্ন, তাই না? এটা মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে কেন? এবং এটা যদি হয় তাহলে তো আমাদের কপালে দুঃখ আছে। আরেকটা হইলো যে আপনি কোন রাজনৈতিক দল করবেন কিনা? অনেক প্রশ্ন আসছে সেটা। এটা যদি আপনি এটা বলেন। আপনি একটা আলাদা রাজনৈতিক দল করার ইচ্ছা আপনার আছে কিনা? আপাতত নেই। এইটার কারণটা একটু বলবেন যে আপনি কেন রাজনৈতিক দল না করে একটু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে জিনিসটা আপনি চিন্তা করতেছেন যে আপনার এলাকার আপনার কথা শুনেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার চোখের সামনে আপনার গ্রাম, আপনার কনস্টিটিউয়েন্সি এটা ভাসতেছে। এটা কারণ কি? মানে মাত্র আসছেন সেখান থেকে ওদের কথা খুব জলজল করে মানে সারা দেশের প্রেক্ষিতে আপনি কিছু করতে চান না। এই মুহূর্তে না, কেন না আমি আপনাকে বলি, ৫ই আগস্টের পর আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম একটা নতুন ধারার রাজনীতি, তাই না? না? কি দেখলাম? চাঁদাবাজিতে গিয়ে সেটা শেষ হলো। হুম, হুম। ১০ লাখ টাকা চাঁদাবাজি, না দিলে মব, হুম, হুম। তৌহিদি জনতা গিয়ে মেয়েরা মাথায় ওড়না দিল না দিল না এটা নিয়ে চেঁচামেচি। এটাতে তো দেখলাম আমরা, তাই না? আমি আপনাকে বলি, দেশে আজকের এই অবস্থার পেছনে আমাদের আত্মীয়-স্বজনদের অনেক দায় আছে। এটা আমি সবসময় বলি। কিরকম? শিক্ষিত মধ্যবিত্ত বলতে যেটা বোঝায়, কালচারড, এডুকেটেড, মিডল ক্লাস। হুম, হুম, হুম। তারা একটা বড় অংশ ব্রেইন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে। হুম, এখনো নাই। আমার পরিবারে আমি আর আমার আম্মা। হুম। আম্মার বয়স ৯০ আর আমি। হুম, সেই যে গত ৬০-৭০ বছর ধরে তারা বিদেশে পাড়ি জমানো শুরু করলেন শীতের পাখিরা, হুম। ওনারা কিন্তু আর দেশমুখী হলেন না। হুম। ওখানে ওনারা নিরাপদ জীবনযাপন করছেন। হুম। এখন বাংলাদেশে যারা রাজনীতিতে আসতে চাচ্ছে বিশেষ করে, তাদের ওই ভয়াবহ লোভের ক্ষুধা, ওই আগুন আমার পক্ষে মেটানো সম্ভব না। ওই দলের পরিণতি আরেকটা এরকমই হবে। ও সুতরাং আমি ভাই আমার এলাকার মানুষকে নিয়ে ওদের জন্য আমি কাজ করতে চাই। আমার Okay. অত বড় স্বপ্ন না। আমার স্বপ্ন ছোট। আম পাঠকদের প্রশ্ন থেকে এইটা একটা প্রশ্ন, এটা আমার মনেও এই প্রশ্নটা ছিল যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রম, পড়ার বই
যেভাবে শেখানো হইতেছে, এইটা আপনি কিরকম দেখেন? মানে এটা তো একটা মেসিভ সংস্কার হওয়া দরকার। কিন্তু আমরা দেখতেছি যে এইটা সংস্কার হওয়ার সময় এটাকে একটা পলিটিক্যাল লেন্সে দেখা হচ্ছে। মানে ২০২৬ এর লেন্সে না। এটা যুক্তির লেন্সে না, একটা পলিটিক্যাল লেন্সে। মানে যেই সরকারের যখন যেটা তখন মানে মনে হইতেছে আমার এটার সামনে আনা দরকার, আমার এটাকে গ্লোরিফাই করা দরকার, এটাই করেছে। আপনি কি মনে করেন এর থেকে মুক্তি পাবে বাংলাদেশ? মানে এই সরকার কি এটার দিকে মনোযোগ দিবে? মানে শিক্ষামন্ত্রী একজনকে করা হইছে, তার সম্পর্কে সবচেয়ে বড় কথা তিনি দৌড়ায়, দৌড়ায় নকল সংসদে ধরতো। কিন্তু পুরো শিক্ষা মুখস্থ করেই করেন। মানে শিক্ষা ব্যবস্থা আপনি যেটা শিখলেন, যে কি শিখতেছে? পাঠ্যক্রমের অবস্থা বা আমরা যেগুলো পাঠ করতেছি তো ভয়াবহ অবস্থা। এইটা আমাদের এই সরকারকে ফেসবুক দিকে তাকিয়ে দেশ চালালে চলবে না। ওকে। হ্যাঁ, পপুলিস্ট অ্যাপ্রোচের দিকে গেলে হবে না। আমার মনে হয় দেশে এখনো শিক্ষা ব্যবস্থা নিয়ে যারা কাজ করেন, অভিজ্ঞ হুম, এক্সপার্ট আছেন। হুম, ওনাদের সঙ্গে বসে পুরো কারিকুলামটা রিভিউ করা দরকার। হুম, হুম, পুরো যেমন আমার যেহেতু বাসায় কোনো হুম, শিক্ষার্থী নাই, আমি হুম, বলতে পারবো না। কিন্তু আমার কর্মীরা হুম, অনেক সময় বলে হুম, যে, "আপা কিছু তো পড়ে না। হুম, ও সারাটা দিন ঘুমায়, কালকে নাকি পরীক্ষা, হুম, একটু মোবাইলে কি দেখে পরদিন গিয়ে পরীক্ষা দেয়। হুম, হুম, মোবাইল ছাড়া নাকি আজকাল বাচ্চারা পড়াশোনা হয় না।" হুম, হুম, সো এভাবে তো আসলে আপনি বিশ্বমান তো দূরের কথা। আপনি তো জাতীয় মানই শুদ্ধভাবে বাংলা, ইংরেজি বাদ দিলাম, ইংরেজি হয় না। হুম, শুদ্ধভাবে বাংলায় ৪ টা লাইন হুম, একটা বিএ পাস করা ছেলে লিখতে পারে না। রাইট, আমি লিখতে দিয়ে রাইট। ধাক্কা খেয়ে আপনাকে বলতেছি। না, আমি 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 তো সাংবাদিকতা লোক হিসাবে আমার তো দেখছি যতদিন এটা লেখা ছিল, হ্যাঁ। ৩ টা শুদ্ধ বাংলা বাক্য পরপর লিখতে পারে এরকম লোকের সঙ্গে তাই না? কোথায় দাড়ি দেয়, কোথায় হুম, কমা দেয় আমি হুম, কিছু হুম, বুঝি না, হুম, অর্থ দাঁড়ায় না। তো আমার মনে হয় পুরো ব্যবস্থাটা আবার আমাদের ঠান্ডাভাবে ঢেলে সাজিয়ে শুরু করতে হবে। যে ডিম ভাজি, এগুলো নিশ্চয়ই জরুরি। ডিম ভাজি হুম, হুম, জানতে হবে আপনাকে, জীবনে চলতে হলে খাওয়া-দাওয়া হুম, করতে হবে। কিন্তু ওইটা যেন আপনার শিক্ষা ব্যবস্থার হুম। ফোকাস না হয়। না, আমি আপনাকে আসলে আরো অনেকক্ষণ আগে শেষ কথা বলে তারপর দর্শকদের এটা আমি আসলে ভালো দেখতে পাচ্ছিলাম না। পরে দেখার পরে তারপর অনেকগুলি প্রসঙ্গ আপনার কাছে কিন্তু বাংলাদেশের দর্শকদের অনেক রকম অনেক বিষয় নিয়ে আসা আছে। আপনি সারা দেশের একটা দল করবেন কিনা, আপনি বিএনপিতে আবার যোগ দিবেন কিনা, আপনার আসলে পলিটিক্যাল ভবিষ্যৎ, আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন, আপনি ধর্ম ব্যবস্থা নিয়ে আপনি কি মনে করেন। আমার শেষ প্রশ্ন দর্শকদের এই প্রশ্ন থেকে এটা করা, মানে দর্শকদের প্রশ্নের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন আসলে মানুষে যেটাকে আমরা হারমোনি বা একটা এটাকে কি বলবো পারস্পরিক সৌহার্দ্যবোধ আনতে হলে আসলে কি করতে হবে? মানে আমি আর আপনি তো অবশ্যই ডিফারেন্ট। মানে আমি রংপুরের, আপনি ব্রাহ্মণবাড়িয়ার, আপনি মেয়ে, আমি ছেলে। ওরকমভাবে নানাভাবেই তো আমাদের পার্থক্য করা যায়। আপনি একটা ধর্ম বিশ্বাস করতে পারেন, আমি আরেকটা ধর্ম বিশ্বাস করতে পারি। এটার মধ্যে আসলে এই সৌহার্দ্যটা কেমনে হবে? মানে আমরা এতজন মানুষ মানে মিলবো কি শর্তে? আমাদের ১ম শর্ত হচ্ছে আমরা প্রত্যেকে বাংলাদেশী। হু, হু, আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে, আবার কিছু অধিকারও আছে। হু, হু, আপনি আপনার অধিকার তখন পুরোপুরি বুঝে পাবেন যখন আপনি আপনার দায়িত্বটা করবেন। মানে এখানে আমি এভাবে বোঝাতে চাইছি যে হুম। প্রতিটি নাগরিক যদি তার অধিকার সম্পর্কে সচেতন হওয়ার সাথে, সাথে তার দায়িত্ব সম্পর্কেও সচেতন হয়, তাহলে আমার মনে হয় আগামীর বাংলাদেশ করাটা আমাদের জন্য আরেকটু সহজতর হবে। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। আজকে অনেকগুলি বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। সেই বিষয়গুলির মধ্যে দর্শকদের প্রশ্ন, দর্শকদের আকাঙ্ক্ষা যেমন ছিল, রুমিন ফারহানার অভিজ্ঞতাও কিছুটা উঠে এসছে। তিনি কিভাবে এই প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে এরকম একটি লড়াই করলেন। আমরা রুমিন ফারহানার আরো সাফল্য কামনা করি। যদিও রুমিন বলছেন এখন তিনি আসলে আলাদা একটা রাজনৈতিক দল করতে চান না। বিএনপির সাথে যাওয়ার ব্যাপারে এখন তার কোনো সিদ্ধান্ত নেই। তিনি তার এলাকার মানুষের জন্যই অনেক উন্নয়ন করতে চান। আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। রুমিন আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেক সময় আপনাকেও অনেক দিয়েছিলেন এবং ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই। প্রিয় দর্শক, এই যে কথাগুলা শুনেছেন রুমিন ফারহানার, কথাগুলা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।